আমার মনে হয় অনেকটা না কি বলতো, বাড়ির শিক্ষাতে আমি শিক্ষা পেয়েছি। বাবা ঠিক যেভাবে বাবা যে কথাটা বললেন, যে শিক্ষাতে বাবা বেড়ে উঠেছেন, একই রকম শিক্ষা অজান্তেই আমিও পেয়ে গেছি বলে। কোয়েল এত দুরন্ত না, কবিরটা দুরন্ত আছে। ধামাস করে এখানে উঠছে, এখান থেকে লাফাচ্ছে, ওখানে লাফাচ্ছে, সেসব করে। কোয়েল করতো না। তুমি যে সবাইকে বলে দিয়েছো আমি রান্না খারাপ করি, এবার পৃথিবীতে তুমি সবাই একটা মানুষ বাদ যায়নি। খারাপ করে বলিনি তো, বলেছো তুমি। তুমি যখন বলো তাহলে আমিও বলবো না। ইংরেজি বাংলা থেকে নম্বর কাটা যাবে। দেখেছো, ইংরেজি থেকেও নম্বর কাটে, বাংলা থেকেও নম্বর কাটে যাবে না। কোয়েল বাবার উপর খুব রাগ বা অভিমান হয়েছে এরকম কোন একটা সময়, যে মানে এমনি নর্মাল তো হয়, কিন্তু একটা বেশ বিষয় যে না বাবা এটা চাপকে পিঠে ছাল তুলে দেবো, যে একদম বাপেরও বাপ থাকে, এসব যে লাইন্স গুলো ভীষণ স্ট্রং লাইন্স, সেগুলো বেশ ইন্টারেস্টিং লাগে আমার। যখন এক একটা মিমস আসতো, যেরকম বাবাকে আমি পাঠাতাম, বাবা দেখো 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 এই মিমটা। বাঙালি আনা যে বিষয়টা, সেটা বোধহয় এই ছবিতে খুব আছে। যখন একটু কিছু বলে শাসন করতে যাই কবিরকে, তখন ভীষণ কড়া স্বরে বাবারা আমাকে তখন শাসন করতে শুরু করে, তুই একটু বাড়াবাড়ি করছিস সেসব বলে। কিন্তু বাবারা ভুলে গেছেন আমি যখন ছোট ছিলাম কি পরিমাণে বকুনিটা খেতাম। আমি যখন প্রথম জানতে পারলাম, বললাম বাবা তুমি আমাকে বাদ দিতে বলেছিলে, আমি এরকম করে একটা। যেটা উত্তম কুমারকে কেউ কোনোদিন আমরা বললাম না সুপারস্টার মেগাস্টার পরে বলি না, উত্তম দাই জানো এখানে গুরু রয়েছে, গুরু। সে গুরু রয়ে গেল, তাকে কোনোদিন তাকে সুপারস্টার বা মেগাস্টার বলিনি। আর ওর চেয়ে বড় অত নাম করা, অত ইন্ডিয়াতে কেউ এসছে বলে তো আমার মনে হয় না। 22 বছর আগে বাবা মেয়ে একসঙ্গে ছবি করেছিলেন, কিন্তু 22 বছর পর আবার একসঙ্গে ছবি করছেন। তার মাঝে আবার 16 বছর আগেও ছবি করেছিলেন। কিন্তু মজার বিষয় হচ্ছে, যে ছবি এক সময় করার জন্য বাবা নাকি না করে দিয়েছিলেন, বলেছিলেন দরকার নেই মেয়েকে নেওয়ার, সেই বাবা মেয়ে কিন্তু এরপরও ছবি করেছেন, এবং মেয়ে তো এখন টলি কুইন, রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক। কি ঠিক বললাম তো? নাটের গুরু তে একসঙ্গে দেখা গেছিল, কিন্তু কি ভালো রিসার্চ করেছো, তাই আমি ভাবছি একদমই। সেটা 2003-এ রিলিজ করেছিল, 2002-এ নভেম্বরে শুটিং হয়েছিল। সেটা আমার প্রথম ছবি। 5টা ছবি হলো তারপর পর, মানে একদমই গায়ে নয়, কেটে কেটে মোটামুটি। আমার মনে হয় প্রেমের কাহিনী আর সাত পাকে বাঁধা একদম ঘাড়ে ঘাড়ে দুটো বছরে পাশাপাশি হয়েছিল, মানে একটার পর আর একটা। আর তারপরে দীর্ঘ 16 বছর পর আবার বাবা আর আমার। তো সেটাই একটা আমি খুব এক্সাইটেড। আমি জানি না বাবা কতটা, কিন্তু আমি ভীষণ এক্সাইটেড। এই নাটের গুরুতেই তো রঞ্জিত মল্লিক বাবা বলেছিলেন বাদ দাও। আর সেটা ভাগ্যিস সেটা ওই সময়টা আমার কানে আসেনি, যখন বাবা বলেছিলেন তখন আমার কানে আসেনি। পরবর্তীকালে হর কাকু বলেছিলেন, তুমি জানো তো কয়েকদিন শুটিং হওয়ার পরে রঞ্জিত আমাকে বলে, শোনো আমার মনে হয় যদি কোয়েল যদি না করতে পারে, তুমি একদম দ্বিতীয়বার ভাববে না আমার মেয়ে বলে, তুমি বাদ দাও ওকে, আর একজনকে নাও যে আরো বেশি ডিজার্ভিং। তো থ্যাংক গড তারপরেও যে আমাকে রাখা হয়েছে ছবিটাতে, তার জন্য, তার মানে আমি ডিজার্ভিং ক্যান্ডিডেট, তাই জন্য রাখা হয়েছে। তো তাই জন্য, যদিও আমি যখন প্রথম জানতে পারলাম, বললাম বাবা তুমি আমাকে বাদ দিতে বলেছিলে, আমি এরকম করে একটা বললাম। কিন্তু মনে মনে একটা জায়গায় খুশিও হয়েছিলাম যে অ্যাটলিস্ট আমি জানি তার মানে আমি ডিজার্ভ করেছি বলেই হয়তো ছবিটা বা ইন্ডাস্ট্রিতে আছি এত বছর। রাইট, একদম এই জায়গা থেকেই প্রশ্ন করবো যে ইন্ডাস্ট্রিতে যেখানে স্বজন পোষণ বা নেপোটিজমের এত শোনা যায়, সেখানে সেই সময়তে এই শব্দর প্রয়োগ ছিলই না। ইনফ্যাক্ট যে সময় আপনি হয়তো বলছেন সেই অর্থে এখন তো সেইটা করাটাও তো মানে খুব সাহসী, মানে বাবা সত্তাটাকে পুরো সরিয়ে রাখতে হয়। এবং যেটা ও বললো সেই সময় হয়তো যদি বা খারাপ লেগেও থাকে, এখন বা পরবর্তীকালে মনে অনেক সম্মান বেড়ে যায় যে আমার বাবা মানে সৎ সাহসী, মানে এটাই আমার শিক্ষা দিচ্ছেন যে তুমি ছেলে মেয়ে যাই হোক না কেন, তো সত্যি কথা মানে তার নিজের ক্ষমতায় সে যেন তার পথটা চলে। আমি বাবা হিসেবে হয়তো ইনস্ট্রাকশনসটা দিয়ে দেবো, কিন্তু মানে পথ চলার ব্যাপারটা তো পুরোটাই। প্রথম ছবিটা একটু মানে একটু অনেস্টলি বলে একটু ভয় ছিলাম আমি এর ব্যাপারে, যে তো যদি কোনো কারণে সেভাবে না হয়ে ওঠে, কারণ এটা তো পাবলিকের হাতে অ্যাকসেপ্ট করা বা ভালো লাগা। যদি কোনো কারণে পাবলিক অ্যাকসেপ্ট না করে, সে যে মনে দুঃখ পাবে, ওর দুঃখ পাওয়া মানে আমি বাবা হিসেবে সেটা দুঃখ তো আমারও লাগবে। এই ভয়টা আমি বলেছিলাম যে 2-3 দিন দেখে নিন, যদি অ্যাক্টিং পারে তো ঠিক আছে, যদি না থেকে চোখ কান বুঝে বাদ দিয়ে দেবেন, অন্য কাউকে নিয়ে নেবেন, এটা বলেছিলাম। কারণ প্রডিউসারের অনেক টাকা স্টেক করা থাকে, মানে
হোল ইন্ডাস্ট্রি একটা ব্যাপার আছে না, যে যা হোক এটা করে নিলেই তো হবে না, তো সেই সব কথা ভেবেই আমি বারবার করেছি। মানে সেখান থেকেই তো মানে এই লাইনটা আমি বলতে পারি যে মানে কোথাও সেদিনই আপনি মানে আপনার কাজ দিয়ে শিখিয়েছিলেন যে স্বার্থপর হয়েও না আর যাই হোক পৃথিবীতে, স্বার্থপর হয়েও না, কারণ যাক অন্য প্রডিউসার আছে, যাক মেয়ে যাক হয়ে গেল ফুল করলো, তা না, প্রডিউসার এতগুলো টাকা স্টেক করতে হবে, সেখানেও তো তার ইন্টারেস্ট তো তোমাকে দেখতে হবে তো প্রডিউসারের। এই জায়গাটাতে এই যে শিক্ষা, এই যে পরম্পরার কথা বারবার আমরা বলি, মিডিয়ার যারা বলি, যারা আপনাদের যখন এই কি বলে এই যখন স্বার্থপরের ট্রেলার রিলিজ করেছে, সেখানে দেখছি অনেকে অনেক কথা লিখেছে এবং একজন এই কথাটাও লিখেছে যে একটাও কোনো সমালোচনার এক বিন্দু নেই, মানে এইটা মানে শুধু ট্রেলার নিয়ে নয়, এবং একই সঙ্গে এই যে বাবা মেয়ে এই যে কালচারের কথাটা, যে পরম্পরার কথা, এবং সেটা আমরা পুজোর মধ্যেও দেখলাম একসঙ্গে আপনারা চারজন যখন হাত ধরে আসছেন, এত সুন্দর একটা ছবি, এত সুন্দর একটা মুহূর্ত। তো এইটাই দেখুন, ফ্র্যাঙ্কলি এটা উপরওয়ালার আশীর্বাদ। আমাদের বাপ ঠাকুরদা, বাবা কাকা জ্যাঠা ঠাকুরদা, এদের কাছে শিখেছি যৌথভাবে একসঙ্গে হাতে হাত মিলিয়ে ভালোভাবে থাকবার জন্য। সবাই দেখুন, সবাইকার সমান যোগ্যতা থাকবে তা তো না, সবাইকার সমান বিদ্যে বুদ্ধি থাকবে তাও না, সবাইকার সমান টাকা পয়সা থাকবে তাও না, নাম যশ থাকবে তাও না, কিন্তু ইনস্পাইট অফ দ্যাট সবাই একসঙ্গে মিলেমিশে ভালো করে আনন্দ করে থাকো। তাহলে তোমার যদি কিছুটা ছাড়তে হয় ছাড়ো, তোমার যদি কিছু দিতে হয় দাও, এরকম আর মিলেমিশে, এই মিলেমিশে ভালোভাবে থাকাটাই আমাদের কাছে সবচেয়ে বড় আনন্দের ব্যাপার। মানে সেই জায়গায় মনে হয় কোয়েল 100 কত নম্বর দেবে এই জায়গায়? কোয়েল ভগবানের আশীর্বাদে যে জিনিস আমরা আমাদের বাবা কাকার কাছে পেয়েছি, একই জিনিস আমাদের থেকে কোয়েলের মধ্যে এসে গেছে, সেই জিনিসটাও ঠিক সেইভাবেই, মানে ওর ভাই বোন অন্য যার তো ভাই বোনের ছেলে একইভাবে চলাফেরা করেছে। ছেলে মেয়েদের তো মানে আমার মনে হয় অনেকটা না, কি বলতো, বাড়ির শিক্ষাতে আমি শিক্ষা পেয়েছি। বাবা ঠিক যেভাবে বাবা যে কথাটা বললেন, যে শিক্ষাতে বাবা বেড়ে উঠেছেন, একই রকম শিক্ষা অজান্তেই আমিও পেয়ে গেছি, কারণ বাবাকে দেখেই তো আমার মানে ছেলেমেয়েরা তো বাবা মাকে দেখেই শেখে। তো ওই জিনিসটা আমার মধ্যেও যে একদম যাকে বলে যে ভীষণ পরিষ্কার করে দেওয়া জীবনের কয়েকটা ডুজ, কয়েকটা ডোন্টস, কোনগুলো করা উচিত কোনগুলো করা উচিত না, কয়েকটা ন্যায় অন্যায়ের জায়গাটা এতটাই স্ট্রং বাবার, যে ওখান থেকেও আমারও একটা শিক্ষা পাওয়া, এবং সেখান থেকেও আমি আমার সেভাবেই আমি চেষ্টা করবো আমার ছেলে মেয়েকে বড় করে তোলার, যেখানে কয়েকটা প্রিন্সিপালস বা কয়েকটা এথিক্স বা একটা মোরালিটির জায়গাটা স্ট্রং করা। হ্যাঁ, সেটা ভালো লাগে এই ভেবে যে একটা যৌথ পরিবার, আমরা একসঙ্গে একান্নবর্তী পরিবারের সদস্য, এবং আমরা একসঙ্গে বেশ দেখো মতের অমিল তো থাকে, সেটা যে কোনো জায়গাতে যে কোনো পরিবারেই থাকে, কিন্তু যখন ফাইনালি ভালোবাসাটা এতটাই বেশি যে মতের অমিলের পরেও তাড়াতাড়ি আমাদের জিনিসটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, মানে সেটা নিয়ে কেউ বসে থাকে না। আর আমাদের ছবিটা স্বার্থপরও অনেকটা সে নিয়ে যে দাদা বোনের একটা সম্পর্ক, একটা মান অভিমানের জায়গায় লড়াই, দুজনের প্রচন্ড ভালোবাসা, প্রচন্ড তাদের মধ্যে তাদের একটা টান আছে, কিন্তু একটা জায়গায় গিয়ে ওরা পুরো লিগ্যাল স্টেপ নেয়, সেটা কি কারণে, কতটা দূরে মানে গেলে এরকম একটা মানুষ ভাবতে পারে। তো সেই জায়গা থেকে গল্পটা আমাকে ভীষণ নাড়া দিয়েছিল গো। আর একটা আবেগের গল্প, যে আবেগটা ভীষণ রিয়েল, যেটা তুমি ধরো একটু আগেই বললে যে কমেন্ট সেকশনে তুমি যেটা পড়েছিলে যে কারোর কোনো এরকম নেই, তো একই রকম ভাবে কমেন্টস এর মধ্যে এটাও আমি দেখেছি, ঠিক যেটা ভেবে আমরা এই সিনেমাটা করেছি, যে এটা তো আমাদের ঘরের গল্প, পারিবারিক ছবি, একটা ঘরের গল্প। আমাকে একজন বলছে যে তো আমাদের বাড়ির মেয়ে, সেটা ভেবেও আমার ভালো লাগছে যে আমাকে কত তাড়াতাড়ি তারা আপন করে নিয়েছে, মানে কারণ সেই জায়গাটা পাওয়াটাও কিন্তু একটা আমার কাছে একটা বিশাল বড় একটা পাওনা, যে তারা যদি আমাকে এত তাড়াতাড়ি তাদের বাড়ির মেয়ে, তাদের ঘরের মেয়ে হিসেবে আমাকে দেখে, তো সেটাও আমার কাছে একটা খুব বড়, মানে ভগবানের অনেক আশীর্বাদ না থাকলে হয় না। তো কিছু কমেন্টস পড়ে আমাকে আমার এত ভালো লেগেছে, আমার মনে হয় যে অনেকজনের মধ্যে কয়েকজনও যদি এই ছবিটা দেখে কোনো একটা জায়গায় বাড়ি ফিরে এসে তাদের মনে হয়তো কোনো জায়গায় একটু চেঞ্জ আসে, বা কোনো জায়গায় তাদের দৃষ্টিভঙ্গিতে একটু বদল আসে যেটাকে বলে, তো তাহলেও আমার মনে হয় আমাদের এই ছবিটা করার একটা সার্থক হলো। আপনার করার কারণ আমার চরিত্রটা, প্রথম কথা এই গল্প আমার অসম্ভব পছন্দ হয়েছে।
মোস্ট রিয়েলিস্টিক গল্প, ভাই বোনের সম্পর্ক নিয়ে গল্প। আর আমার নিজের ব্যক্তিগতভাবে হয় কি, কোনো ভাই বোনের যদি ঝগড়া, ভাই ভাইয়ের ঝগড়া থাকে, আমি ভীষণ দুঃখ পাই, কষ্ট হয়। কারণ একই জায়গা থেকে আসছে, কত ছেলেবেলায় কত একসঙ্গে ভালোভাবে কাটিয়েছে, তারপর বড় বয়সে ইন্টারেস্টে ঘা লাগে না, এর ইন্টারেস্ট ওর ইন্টারেস্ট এক জায়গায় থাকে না, সেইটাই। এই 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 কাহিনীটা অসম্ভব ভালো, যে দুই ভাই বোন দুজনের অসম্ভব ভালোবাসা আছে। কিন্তু একজনের মানে কি পরিস্থিতি এমন ভাবে একটা তৈরি হয়েছে যে একটা মনোমালিন্য তৈরি হয়েছে, লিটিগেশন। ভালোবাসা আছে, তার আবার লিটিগেশনে চলছে, কারে ভাই নিডস মানি, কার তার প্রাইড আছে, আর বোন হলো সেন্টিমেন্ট, যে ওই বাড়িতে আমার তুই ফট করে বিক্রি করে দিল বাড়িতে গিয়ে, আমার সেন্টিমেন্ট, বাবা মা সব আমরা থাকতাম, তাহলে আমার তো যাওয়া থামা থেমে গেল। এই যে একটা কনফ্লিক্ট হয়ে গেল না, দু জায়গায় কনফ্লিক্ট, যে এর ডিমান্ড আর ওর ডিমান্ড দুটো আলাদা আলাদা জায়গায়, ওইখানে কনফ্লিক্ট লেগে গেছে। মল্লিক বাড়িও তো একটা সেন্টিমেন্ট, মানে শুধু তোমার কাছে নয়, মানে 200 বছরে এবার পড়লো তো বাড়ি সবার কাছে, কিন্তু মানে এই যে একটা, সেটাও তো মানে ওই সেন্টিমেন্টটাই, মানে এই সেন্টিমেন্টে এত মানে এত প্রজন্ম ওখানে জড়ো হয়, মানে আমরা যারা এত বছর ধরে এই বাড়িতে যাচ্ছি, ডিফারেন্স ও ওপিনিয়ন 100-র মধ্যে 100 হতে পারে। 101 বছরের আমাদের পুজোর সেলিব্রেশন এবারে, তো মানে তুমি বুঝতে পারছো যে কত বছর ধরে সেই ভালোবাসা, সেই টান না থাকলে একটা একান্নবর্তী পরিবার একসঙ্গে একান্নবর্তী থাকে না। কারণ প্রত্যেকটা পরিবারই তো একটা সময় একান্নবর্তী দিয়ে শুরু হয়েছিল, কিন্তু তাদের নিজস্ব কারণে হয়তো তারা একসঙ্গে আর হতে পারেনি। কিন্তু কিছু কিছু সময় কি হয় যে সেটা নিয়েও, সেই ডিফারেন্সেস নিয়েও ভাবতে হবে যে সেই অন্য মানুষটাকে অনেকটা ভালো না বাসলে সেই ডিফারেন্সেস নিয়ে আর তাহলে আর সেই বন্ডিংটা তৈরি হবে। প্রথম কথা 5টা আঙুল সমান না, 5টার সমস্ত আলাদা, কিন্তু তাই 5টা আঙুল তো একসঙ্গে আছে। তো সেরকম ফ্যামিলি তো, আপনার একরকম টেস্ট, আমার একরকম টেস্ট, এর আরেক রকম টেস্ট, ওর একরকম রোজগার, আপনার আরেক রকম, আমার এর একরকম খেতে ভালোবাসো, কিন্তু এত ডিফারেন্স থাকার সঙ্গেই কিন্তু আমরা অ্যাকসেপ্ট করে নিই, প্রত্যেকটা মানুষকে তাদের নিজেদের মতন করেই কিন্তু অ্যাকসেপ্ট করি না। সেটা এই ভালোবাসাটা নিজেদের মধ্যে আছে বলে আমরা সব একসঙ্গে থাকছি, ওই জন্য থাকছি। এখানে তো ভাইফোঁটার একটা অবভিয়াসলি সেই সিনটা রয়েছে, আর কবিরের প্রথম ভাইফোঁটা, এক্স্যাক্টলি, আমি ভীষণ এক্সাইটেড। এটা কাবিয়ার প্রথম ভাইফোঁটা, এবং আমি ডেফিনেটলি মানে এটা আমার কাছে মানে চিরকালের জন্য খুব বেশি স্পেশাল হয়ে থাকো, কারণ এটা তো প্রথম তাদের, আর প্রথমটা তো অলওয়েজ স্পেশাল হয়। তো সেটা তাই জন্য আমি খুবই এক্সাইটেড। জানি না কাবিয়া কতটা বুঝবে, কিছুই বুঝবে না। আমি অবভিয়াসলি সে পরপর আমি বলে যাবো ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, ওইটা দিয়ে কাবির একটা ভাববে যে আমি বড় দাদা ব্যাপার করে সেটা একটা বড় দাদার ব্যাপার আছে, আচ্ছা ওর মধ্যে একটা ব্যাপার আছে, বড় দাদা হয়ে গেছো। আর আমি কথায় কথায় ওকে বলি, তুমি তো বড় দাদা, তোমাকে তো করতেই হবে, মানে এরকম করে জিনিসটাকে গ্রুম করার চেষ্টা করি, যাতে ও যখন মানে ধরো মেয়েটা কোনো কষ্ট করে কিছু একটা নেওয়ার চেষ্টা করছে, ও পট করে সামনে থেকে সরিয়ে দিচ্ছে, সেটাকে দেখছে, ও কাঁদছে, কারণ কান্না দেখাটাও ওর মজা, যে আমি আমার বোনকে আবার কাঁদাচ্ছি, কি মিষ্টি করে কাঁদছে, সেটাও একটা দেখাতে মজা। কিন্তু এটা খুব ইন্টারেস্টিং, কিন্তু দুজনের মধ্যে যে একটা ইন্টারেস্টিং বন্ডিং, সেটা দেখলেও কিন্তু ভীষণ মজার লাগে সকালবেলা। আর গুরু শিষ্যের কি ব্যাপার, মানে অ্যাকচুয়ালি তো গুরু আর শিষ্য, মানে তো আপনার গুরু অনেকে আছে, কিন্তু এক্ষেত্রে এখন আপনার গুরু একজন। দুজনেই গুরু, দুজনের কাছে ও আমাকে গুরু বলে, আমি ওকে গুরু বলছি, দুজনের গুরু। তাই জন্য গুরুর সঙ্গে একটু ভালো জমে, আমার খুব ভালো জমে, প্রচন্ড ভালো জমে। এর সঙ্গে কাবিয়ার সঙ্গে জমে না, ও অতটা বোঝে টোঝে না, খুবই ছোট। আর নাম্বার কাকে বেশি দেবে বলো তো ভাসান নাচে? একেবারে মানে ছেড়ে গেছে ভাইরাল, যে কাকে তুমি বেশি নাম্বার দেবে, মানে কি অসাধারণ। আমি ভাবতে পারিনি, তার আগেই বাবা বলছেন উফ বাবা ভাল লাগছে না, তারা ভীষণ গরম, এই ওই তা কি সব বলে যাচ্ছেন নিজের মতন করে, একটা বয়সের পরে যেরকম হয় আর কি, শরীর নিয়ে কথা বলছেন। কিন্তু শরীর নিয়ে কথা বলে ও মা যেই না ঢাকটা বাজতে শুরু করলো, হঠাৎ বাবা একদম নাচতে শুরু করলেন উদুম। আমি বলি নাচটা প্ল্যান ওয়েতে নয়, আমাদের হয় কিনা জন্ম থেকে ঢাকের একটা আওয়াজ হয় না, ঢাকের আওয়াজের সঙ্গে আমাদের শরীরের মধ্যে একটা অদ্ভুত রকম ফিলিংস হয়,
তো তখনই নেচে ফেলে। দুজনেরই বয়স তখন 5, বুঝেছো? তো সেটাই হয়েছে ব্যাপারটা, কাউকে বেশি মার্কস দেওয়ার ব্যাপার জো নেই আমার, দুজনেই তো সমান সমান তালে। তো কবি কি বললো? খুব এনজয় করেছে, খুব এনজয় করেছে। আর তারপরে ও আবার দেখছে গুরু কিরম ভাবে, কারণ মল্লিক বাড়ির একরকম ছন্দ আছে, নাচের নাচের একটা ব্যাপার আছে। এই নাচের সঙ্গে আপনার অন্য নাচ মেলাতে পারবেন। হ্যাঁ, মেলাতে পারবেন। আর ও তো মজায় ওই আওয়াজে নাচছে। দুর্গাপুজো ভাষণ মানে হাতটা উপরে উঠবে, হাতটা উপরে। হ্যাঁ, এটা টিপিক্যাল নাচ, মানে এটার সঙ্গে কারোর মিলবে না। তো সেটাই ও আবার কপি করার চেষ্টা করছিল নিজের মতন করে। আমার মনে হয় পরের বছরটা আরো বেশি ও ক্লিয়ারলি করতে পারবে ভালো করে। আচ্ছা, নাটের গুরুর সময় মানে যেটা আপনি আগের দিনও শেয়ার করেছিলেন, যে যেহেতু প্রথম, তাই বারবার ও কেমন করছে সেদিকে নজর চলে যাচ্ছিল। এবার এতদিন পর এবার সামনাসামনি দেখছেন, আপনি পর্দায় দেখেছেন, কিন্তু আবার সঙ্গে কাজ করতে গিয়ে দেখছেন। এবার অভিনেত্রী কোয়েল মল্লিককে যদি অ্যাসেস করতে বললি সেই সময়, মানে এই যে ওর গ্রোথটা কিভাবে করবে, মেয়ে তো আলাদাভাবে আছে। ও প্রথম কথা ওকে বলেই দেওয়া হয়েছিল প্রথমে, একদম শুরুতেই ক্লিয়ার যে একটা দুটো ছবিতে হয়তো আমার নামে পার্ট পেয়ে যাবে, থার্ড ছবি থেকে আর পার্ট পাবে না। ইউ হ্যাভ টু প্রুভ ইউর সেলফ। সেইভাবেই খাটতে হবে, সেইভাবেই চেষ্টা করতে হবে। সেভাবে এটা 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 সিরিয়াস জায়গা, এটা ইয়ার্কির জায়গা না। এতগুলো টাকা স্টেক করা থাকে, ব্যবসা বাণিজ্যের ব্যাপার। তো এইটার মাথায় ঢুকেছিল। ও কিন্তু শুরু থেকেই সিরিয়াসলি খুব নিয়েছিল, ওটা হালকাভাবে নেয়। আর তার যে প্রথম ছবিতে ও যখন আমার সঙ্গে পাঠ করতো, ও ঠিক করছে কিনা দেখতে গিয়ে না আমার নিজের পাঠ ভুল হয়ে যাচ্ছে, আমার এক্সপ্রেশনটা নষ্ট হয়ে যাচ্ছে, বুঝছেন? আমাদের রিয়ে তাকানোর কথা ও ঠিক করে করছে, তো রাগটা ঢুকে আসছে, ভুল হয়ে যাচ্ছে। মুশকিল দু একটা শট আমি বেকায়দায় পড়ে গেছে জাগে। কিন্তু এখন এই ছবিতে এই সময় তার ওইটা প্লে করে, ও ঠিক পাঠ করছে কিনা দেখার দরকার পড়ে না, কারণ ও ওই ম্যাচুরিটিতে পৌঁছে গেছে, সেভাবে ও অ্যাক্টিং করে, যার জন্য ওটাকে আলাদা করে আমাকে নজর করতে হয়। আই এম ভেরি হ্যাপি যে ওর পারফরমেন্স এই ছবিতে আমার তো বেস্ট লেগেছে। বাবা আগেও বলেছো, এবং বাবা এই যে বলছে তাতেও কিন্তু মানে বাবা যে সবচেয়ে বড় ক্রিটিক, আজ এই মন্তব্যেও বোঝা যাচ্ছে এটা, যে বলছেন ভালো বলছেন, কিন্তু অনেক কিছু কিন্তু এখনো অমিট আছে। তো তুমি কিভাবে দেখো যে এই যে সবচেয়ে, এটাই হচ্ছে সব থেকে বড় পাওনা আমার কাছে, কারণ বাবা আমার সব থেকে বড় ক্রিটিক। তো তাই জন্য যখন কোনো ছবিতে কোনো কিছু ফ্লস, কোনো কিছু মনে হচ্ছে ভয়েস মডিউলেশন বা কিছু অ্যাক্টিং এর এদিক ওদিক, সবটাই বাবা আমাকে সবসময় বলেছেন। আর আমি শুনতেও ভালোবাসি, কারণ আমার বাবার কাছে ওইটা আমার কাছে প্রাইসলেস, বাবার সেই অ্যাডভাইসটা আমার কাছে প্রাইসলেস। তো তাই জন্য প্রচন্ড আমি মন দিয়ে শুনি বাবার কথাগুলো। এই ছবির ক্ষেত্রে বাবা প্রথম দিন থেকে, যেহেতু আমরা সবাই খুবই এই গল্পটা নিয়ে এতটা ইনভলভ ছিলাম, বাবার সঙ্গে কাজ করার যে এক্সপিরিয়েন্সটা, তখনও আমি না কনসিয়াসলি আরো বেশি ভাবিনি। এজন্য, কারণ আমি যদি কনসিয়াসলি ভাবতাম তাহলে ওই যে আমি বাবাকে চিনি, ওই ফ্যামিলিয়ারিটিটা এসে যেত হয়তো স্ক্রিনের সামনে। এখানে জি কে লাহার সঙ্গে অপর্ণা ঘোষালের প্রথমবার দেখা, সেই প্রথমবারের যে ভাব হতে পারে, সেটা বাবা মেয়ের যদি আমার মাথায় ঘুরতে থাকে যে আমি বাবার সঙ্গে করছি, তাহলে আসবে না। তাই জন্য আমি খুব কনসিয়াসলি ওইটা হয়তো একটা প্রফেশনাল সাইডটা মানে নিয়েছিলাম। কোয়েল, বাবার উপর খুব রাগ বা অভিমান হয়েছে এরকম কোনো একটা সময়, যে মানে এমনি নর্মাল তো হয়, কিন্তু একটা বেশ বিষয় যে না বাবা এটা সেরকম খুব বেশি সিরিয়াস, ভগবানের আশীর্বাদে কখনো এরকম হয়নি। যদি মতের অমিল হয়েও, বাট অবভিয়াসলি হয়েছে তো বহুবার, কিন্তু সেটা না খুব তাড়াতাড়ি কেটেছে গো। কারণ আমাদের না ওই সেটা নিয়ে অনেক দিন ধরে থাকবো, মানে সেটা নিয়ে ভাববো, সেটা নিয়ে অত কখনো আমরা করিনি, থ্যাংক গড করিনি, কারণ আমাদের কাছে ওটা ভীষণ ইম্পর্টেন্ট যে চটপট জিনিসটাকে ঠিক করে আবার ব্যাক টু নর্মাল করা। তো তাই জন্য এক্স্যাক্টলি কোনো পার্টিকুলার জিনিস মনে পড়ছে না মান অভিমানের জায়গাটা। বাবার হচ্ছে বড় যদি বলি গুণ, আর যে মনে হচ্ছে বাবা এটা কেন করে, মানে মজা দিয়ে দিয়ে বাবার গুণ। এবং বাবার সব থেকে বড় গুণ হচ্ছে বাবা ভীষণ প্রিন্সিপালড, ভীষণ মানে একটা প্রিন্সিপালের মানুষ, এবং সেই মানুষটার ওই প্রিন্সিপালেই আমি চিরকালটা দেখে এসেছি। মানে তাকে আমি কখনো এদিক ওদিক হতে দেখিনি। সে বাড়িতেও যেরকম বাইরেও তেমন, আর সবাইকার সঙ্গে একই রকম একটা প্রিন্সিপাল আছে। আমরা যেমন কম্প্রোমাইজ করে ফেলি বেশিরভাগ সময়, শুরু করি একটা প্রিন্সিপাল নিয়ে, কিন্তু কোনো একটা জায়গায় ঘেঁটে যায় না,
তো কিন্তু সেই জায়গা থেকে আমি বাবাকে সবসময় প্রচন্ড একটা ম্যান অফ প্রিন্সিপালস যেটাকে বলে, ভীষণ প্রিন্সিপাল, ভীষণ ঠিক ভুলের হিসেবটা পরিষ্কার, সেটা আমার মনে হয় সেটা অতুলনীয়, এবং সেটা সত্যি খুবই ভালো, সেটাই আমার মনে হয় সব থেকে পজিটিভ। আর নেগেটিভের ব্যাপারটা আমি বলবো প্রচন্ড তাড়া দেয় সব ব্যাপারে, ওটা ভয়ঙ্কর তাড়া দেয় সব, চল 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 চল, আবার আরেকটা জায়গা থেকে আবার চল 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 চল। আমি আগের দিন মাকে জিজ্ঞেস করলাম, মা বাবাকে জিজ্ঞেস করো কোথায় যেতে চান, বাবা বাড়ি থেকে বেরোতে চান, আবার বাইরে গেলে আবার বাড়িতে, মানে কোন জায়গায় যাওয়ার ব্যাপারটা তাড়া আছে সেটা বুঝতে পারি না। তো সেই চলের ব্যাপারটা আমি আগের দিন সেটাই বাবাকে বলছিলাম, বলে ফেলেছি। তাকিয়ে আছে বাবা, প্রচন্ড তাকিয়ে আছে, বলে ফেললি টাইপের। কেন? তুমি যে সবাইকে বলে দিয়েছো আমি রান্না খারাপ করি, এবার পৃথিবীতে তুমি সবাই একটা মানুষ বাদ যাবে, বলেছো তুমি, তুমি যখন বলো তাহলে আমিও বলবো না, ইংরেজি বাংলা থেকে নম্বর কাটা যাবে, দেখেছো ইংরেজি থেকেও নম্বর কাটে, বাংলা থেকেও নম্বর কাটে যাবে। না আসলে মানে বউয়ের রান্নাই বেশি পছন্দ। হ্যাঁ সেটাই বলতে পারছে না বলে, তাই জন্য অন্যরকম ভাবে না পারার কারণ নেই, বউ তো ভালো, এসে কম্প্যারিজন হয়। হ্যাঁ দেখেছো। মেয়ের সবচেয়ে বড় গুণ কি? ঠিক আছে, ভালো 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 দেখেছো, ঠিক আছে ভালো, মানে ইম্পসিবল। ভগবানকে তুমি খুশি করতে পারবে, একজনকে তুমি খুশি করতে পারবে না। দোষ সবাইকার সব ভালোটা হয় না, 19-20 থাকবে সবকিছু, টাইমের একটু গন্ডগোল করে, সেটা একটা ব্যাপার। দেখেছো টাইমের গন্ডগোল সেটা। আর বাবা ফোনে সব, বাবা 2 মিনিট পর মধ্যে ফোন করছে, বাবা তারপর দেখুন 2.5 ঘন্টা কেটে গেছে, 2.5 ঘন্টা 2 মিনিট তো এক নয় তো, কত হয়েছে? কবির আর কাব্যাকে আমি তোমার বাড়িতে পাঠিয়ে দেবো, তারপরে তুমি বুঝতে পারবে 2 মিনিটে কিরকম 2 মিনিট থাকে। বাবা এখন আমি ফোন করতে পারছি না, পরে করে। না আমার তো মনে হচ্ছে 2 মিনিটে ফোন করব, তার মধ্যে একজন কাঁদছে আর একজন এই করছে, তাহলে আমি কি করে সেই 2 মিনিটটা থাকবে? এটা কিন্তু সব মা বাবারই তার ছেলে মেয়েদের প্রতি একই অভিযোগ, মানে আমাদেরও তাই, যে আমরা 2 মিনিটে বলে সেই 2 মিনিটটা সঙ্গে সঙ্গে হয় না, স্পেশালি বাচ্চাগুলো থাকলে এরকম মুখের সামনে। তো আর যেটা জানতে চাইবো যে বাড়িতে কে বস, মা না বাবা? তুমি তো দেখেছো, বলো তো দেখি। সাধারণত বলা হয় যে মানে মেয়েরাই বস থাকে আর কি, বিয়ের পর ছেলেদের। না সেটা নয় গো, সেটা এক একটা ক্ষেত্রে এক একজন, মানে কিছু কিছু ক্ষেত্রে বাবা বস, কিছু কিছু ক্ষেত্রে মা বস। বাবা বস কিসে? বাবা অনেক কিছুতে বস। শুনি না, তুমি যখন আমি যে স্পেসিফিক্যালি তোর রান্না নিয়ে বললাম, সেটা বলো। আর এমনিতে তোমার এখানে তুমি বস, তোমার বাড়িতে আমরা জানি রায়নাদা কোনো কথাই বলে না, চুপচাপ থাকে। বহুদিন পর নন্দনে দেখলাম কথা বলতে ওই বাংলা সিনেমা, আমি তো অবাক। আমাকে বলছে যে হ্যাঁ রায়নাদা বলেছে ইয়েতে প্রেস কনফারেন্সে, রায়নাদা বলেছে, বলছে হ্যাঁ বলেছে। আমি বলছি বলেছে সত্যি? বলছে হ্যাঁ। ও যেখানে ক্যামেরা থাকে তার 100 কিলোমিটার দূরে থাকে, 100 কিলোমিটার। মানে ক্যামেরা ছাড়লে কথা বলছো? ক্যামেরা ছাড়লে একটু অবভিয়াস, তখন বস কে? সেখানে তুমি বস, সেটা সিচুয়েশন, এক একটা সিচুয়েশনে ও, এক একটা সিচুয়েশনে আমি। আচ্ছা, বাঙালিয়ানার কথা হচ্ছিল, বাঙালিয়ানা এত কথা, কালচারের কথা হচ্ছে, কোথাও মানে বাংলা সিনেমা কিন্তু বাঙালি গল্প বা বাঙালিয়ানার অভাব বেশি দেখা যায়, যেটা এইখানে এই ছবিটাতে আছে বিশেষ করে। কারণ মানে লেখাতেও আমি দেখছিলাম যে কোথাও বাঙালিয়ানা যে বিষয়টা, সেটা বোধহয় এই ছবিতে খুব আছে, মানে একদম পারিবারিক। হ্যাঁ একদম হুবহু আগেকার দিনে যে পুরো 100-র মধ্যে 100 বাংলা ছবি হতো, এটি ঠিক সেরকম পুরো বাঙালিয়ানায় ভরা বাংলা ছবি। আজকাল 2-4টে ছবি আমি শুনছি, বলছে হয়তো ভাষাটা বাংলা কিন্তু ঠিক বাংলা লাগে না ছবিটা দেখতে, এরকম। তো সেই দিক দিয়ে এইটা হলো 100-র মধ্যে 100 বাংলা ছবি। তার চাল চলন, কথাবার্তা, ওটা পোশাক পরিচ্ছদ, অ্যাক্টিভিটিস, সমস্ত কিছু সাংঘাতিক রকম। সেটার অভাব আছে এখন না, এইটা ঠিক আছে, এই মুহূর্তে মাঝে মাঝে হয়, অভাব হয়ে যায়। একটু আগে কথা হচ্ছিল, তুমি যখন ছিলে না, মৌচাকের 50 বছর। আমি জানি না তোমার কাছে মৌচাক কতটা জনপ্রিয়, আমাদের সবার কাছে। মৌচাক দেখো এমন একটা ছবি না, চিরকাল এভারগ্রিন থেকে যাবে, মানে সেটা আমাদের পরের জেনারেশন, তারপরে জেনারেশন, বাংলা সিনেমা যতদিন থাকবে, কিছু কিছু সিনেমা যেরকম থেকে যাবে, তার মধ্যে আমার মনে হয় ডেফিনেটলি এক অন্যতম মৌচাক। এটা এমন একটা ছবি যেরকম মানে যে ছবিটা না, মানে ইমিডিয়েটলি মন ভালো করার একটা ছবি। আমার মনে হয় সিনেমা মানে একটা থেরাপি। তুমি মন খারাপ যদি থাকে, যে কারণে আমরা বলি যে ইট ইজ অ্যাবাউট এন্টারটেনমেন্ট,
মানুষকে এন্টারটেইন করার সব থেকে বেসিক জিনিস হচ্ছে সিনেমা, মিউজিক যেটাকে বলা হয়। একই রকম ভাবে কারো যদি মন খারাপ হয়, তখন সে যদি ওই সেই মৌচাকটা 2-2.5 ঘন্টা মানে ডিউরেশন এক্স্যাক্টলি, তো এরকম একটা ছবি যদি দেখে, তাহলে ইমিডিয়েটলি সে তার সমস্যার কথাটা ভুলেই যাবে হয়তো সেই সময়টা। এই তার মধ্যে ওই পাওয়ারটা আছে, ওই গুণটা আছে। তো এতদিন ধরে একটা জিনিস থাকা বেশ। হ্যাঁ, যেটা 1975। আপনার কি মনে হয় মানে কি মৌচাক এখনো কেন? আমি বলছিলাম যে নেটেও ইউটিউবে সবাই দেখে, বা কি মানে গল্প, অভিনয়, সাবজেক্ট ম্যাটার 1 নম্বর, গল্প 100% হলো টিপিক্যাল বাংলা গল্প, একটা টিপিক্যাল বাংলা গল্প। বাংলার যে প্রবলেম আছে সে প্রবলেম নিয়ে আছে। বেস্ট অফ অ্যাক্টার্স এর অ্যাক্ট্রেসেস, তাদের অ্যাবসলিউটলি দুর্দান্ত পারফরমেন্স। ওদিকে উত্তম কুমার, আর যে হিউমারটা, মানে ওই হিউমারটাও তো ফ্যাবুলাস। ওইটাই বলছি তো, হিউমার যে মানে একটা সাংঘাতিক মজা স্টোরি, একটা আবার প্রবলেম নিয়ে ডিল করেছে, প্রবলেম, মজা, তারপর পারফরমেন্স আছে। উত্তম কুমার সাব্বির চট্টোপাধ্যায়ের কথা বললেন, আপনার দুইটার কথা বললেন না। আমি তো নিউ কামার, তো উত্তম দা মানে একটা উত্তম কুমারের সঙ্গে পাঠ করা সেই সময় ওই একদম বেশ শক্ত ব্যাপার। তো কিন্তু এত ভালো মানুষটা, এত ভালো যে ছোট ভাইয়ের মতন আমাকে মানে ইজি করে নিয়ে ওই ছবিটা করেছিলাম। আর আমি আর এই বলতে বলতে মনে পড়ছিল মিঠু মুখার্জির কথা আমার মাথায় আসছিল। ভেরি পাওয়ারফুল অ্যাক্ট্রেস, অসাধারণ। বাবার সঙ্গে মানে দারুণ লেগেছিল, এই কেমিস্ট্রিটা ফ্যান্টাস্টিক। আর তারপরে ওই বাবা ওই ছাগল আর বাঘটা অ্যামেজিং, দুটো মুখোশ নিয়ে চলে আসছে। এই যে ইনোসেন্স, আমি বলছি যে ইনোসেন্স অফ ফিল্মস, সেটাও তো থাকা দরকার না। বাবা আসছে, মুখে মুখোশ পরে বসে আছে, সে প্রেমিকা পাচ্ছে বাবার কাছে ধরা পড়ে যায়, তো একজন ছাগল সেজেছে আর একজন বাঘই সেজেছিল বোধহয়। তুমি ওই বাঘ ছাগল কিছু একটা ব্যাপার ছিল, দুজন দুটো মুখোশ নিয়ে বসে। এটা হচ্ছে না, এটা একটা ইনোসেন্স অফ that age, the innocence of that story, সেটা ডেফিনেটলি আমার মনে হয় সেটা ভীষণ দরকার আমাদের বাংলা ছবিতে। মনে হয় মিঠু মুখার্জিকে বাংলা ছবি কম পেল, মানে মিঠু মুখার্জি পেল, মানে মিঠু মুখার্জি সে সময় বোধহয় চলেও গেল বোধহয়। আমি ঠিক এক্স্যাক্টলি ঘটনা আমি জানি না, তবে ও ভেরি পাওয়ারফুল অ্যাক্ট্রেস, খুবই ভালো। সেই সময় খুব সম্ভব উনি বোধহয় বোম্বেতে চলে গেছিলেন বা কি সামথিং। আপনার সঙ্গে আর এরপর যোগাযোগ হয় খুব কম, মানে আরো একটা ছবিতে আমরা পাঠ করেছিলাম, স্বয়ং সিদ্ধার্থ, অসাধারণ চরিত্র স্বয়ং সিদ্ধার্থ, মৌচাকের পরে ওঠে, ভীষণ ভালো পাঠ করেছেন। আর ও দুর্দান্ত অভিনয় করেছে স্বয়ং সিদ্ধার্থ। তোমার সঙ্গে বোধহয় ওনার এই দুটো ছবি হয়েছে আমার মনে হয়। অসাধারণ। সেটাই বলছি, মানে একই সঙ্গে যেমন ওনাকে মিস করেন, ওই জুটিটাকেও ডেফিনেটলি আরো পেলে ভালো লাগতো আমাদের, ডেফিনেটলি। আরে আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাইবো এখান থেকে, যে মেয়েকে কি এখনো মেয়ে মনে করে, মানে বকাঝকা এখনো হয়? মানে অন্যায় করলে তো বকুনি খাবেই। কেন তুমি একটা ইন্ধন যোগাচ্ছ? একটু অন্যায় করলে তো বকুনি খাবেই, মানে এখনো খাও। সেটাকে আবার মনে করে দিতে হয়, সেটা কিছু বছর আগেও পর্যন্ত মনে করে দিতে হচ্ছিল। এবারে ভাগ্যিস এবারে এরকম কিছু হয়নি, কিন্তু এই 16 বছর আগেকার কথাই বলছি। সেটে কখনো কোনো কিছু হলে বাবা তখনই একটু, যেরকম বাবা, আর তারপরে আবার বাবাকে একটু মনে করে দিতে হয়, বাবা আমার অনেক বয়স হয়েছে, বকুনিটা একটু আস্তে আস্তে বলো, বাবা তুমি একটু, বাবা মেকআপ রুমে গিয়ে বকো বাবা, সবাইকার সামনে নয়, একটু ফিস করে আমাকে বলে দিতে হতো, একটু মনে করে দিতে হতো। একটা তো প্রেস্টিজ আছে বলো, সে পট করে লোকের মাঝখানে আমি যদি বকুনিটা খাই, একটা তো যাই হোক বাবা। হ্যাঁ, থ্যাঙ্কফুলি এই ছবির ক্ষেত্রে সেটা হয়নি, এই ছবির ক্ষেত্রে আর মনে করে দিতে হয়নি। তুমি কবিরকে তুমি বকতে হয়? শাসন তো করতেই হয়, শাসন করব নিশ্চয়ই। আর আমার ব্যাপারটা আলাদা ছিল, আমি না আমাদের জেনারেশন আমার মনে হয় বেশ উঁচু গলাতে আমরা অভ্যস্ত। কবিরের ক্ষেত্রে একটু উঁচু গলা করলে ও মানে এত থতমত খেয়ে যায়, তখন বকা পর্যন্ত শুরু হয় না, তার আগে একটু উঁচুতেই ওর একটু থতমত খেয়ে যায়, তাই জন্য তারপরে আর বকাটা কন্টিনিউ করতে পারি। তো এরকম হয়েছে, মানে খুব তো এটা হয় যে মা বকছে ছেলেকে, দাদু এসে বললো কেন বক। হ্যাঁ, সেটা তো ভয়ঙ্কর। সেটা বাবারা ভুলে গেছেন, বাবারা কি পরিমাণে শাসন করেছেন আমাকে। আমি যখন একটু কিছু বলে শাসন করতে যাই কবিরকে, তখন ভীষণ কড়া স্বরে বাবারা আমাকে তখন শাসন করতে শুরু করে, তুই একটু বাড়াবাড়ি করছিস, সেসব বলে। কিন্তু বাবারা ভুলে গেছেন
আমি যখন ছোট ছিলাম কি পরিমাণে বকুনিটা খেতাম। কে বেশি শান্ত ছিল, কে? কবির না কোয়েল, কে বেশি শান্ত? আমি অনেক বেশি, আমার নামই ছিল লক্ষ্মী মেয়ে, না। বাড়িতে আমার নাম লক্ষ্মী। না না করে না, তুমি না, তুমি না, একদম এই- ওইটাকে এই- এই- মাঝখানে তুমি কবিরকে না, না। বেশি বলবে না। কবির হলো দুরন্ত বেশি, কোয়েল হতো- এটা ফাইনালি ঠিক বলেছে, জানো তো। আমি ভাবলাম আবার সে প্রোটেক্ট করে একটা না, না। আমার নাতি বাবু ভীষণ না, না, শান্ত না, এরম বলে না, দেবে। কোয়েল এত দুরন্ত না, কবিরটা দুরন্ত আছে। আর ধামাস করে এখানে উঠছে, এখান থেকে লাফাচ্ছে, ওখানে লাফাচ্ছে, সেসব করে। কোয়েল করতো না এগুলো। আচ্ছা, আরেকটা যেটা বলবো, অলরেডি যখন প্রশ্নটা করেছে আমার মাথাতেও ছিল, এই যে মানে বেল্ট খুলে আর কি পিঠের চামড়া তুলে দেবো, এই যে এইটা শুনে তোমার কি রিয়াকশন ছিল? আমার ভীষণ মজা লাগে গো, আমার ভীষণ বেল্ট ম্যানের যে ব্যাপার স্যাপার গুলো, সেটা আমার চাপকে পিঠের ছাল তুলে দেবো, যে একদম বাপেরও বাপ থাকে, এসব যে লাইন্স গুলো ভীষণ স্ট্রং লাইন্স, সেগুলো বেশ ইন্টারেস্টিং লাগে আমার। যখন এক একটা মিমস আসতো, যেরকম বাবাকে আমি পাঠাতাম, বাবা দেখো 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 এই মিমটা, এটা আমিও খুব এনজয় করি, বাবাও খুব এনজয় করেন, কারণ এটা খুব একটা পজিটিভ নাইস হিউমারে এইসব মিমস গুলো সার্কুলেটেড হয়, তাই জন্য আমার বেশ মজার লাগে, বাবা খুব আনন্দ পান ওগুলো দেখে। মেয়ের খুব একটা মজার কাজ করেছে মেয়ের। হ্যাঁ, আবুধাবিতে একটা অনুষ্ঠান হয়েছিল, গেছিল মেয়েরও গেছিল, আমিও গেছিলাম একটা। তো স্টেজে উঠে অনুষ্ঠান হচ্ছে, মেয়ের উঠেছে, যতজন লোক ছিল না, কি আপনি এখন বেল্ট পড়েছেন? চালু বেল্ট পড়ে সব এদিকে আসুন, সব লোকগুলোকে ডেকেছে। সবাই বেল্ট গুলো দিয়ে দিয়েছে, ওরা অবাক হয়ে বোঝেনি তো কি, সবাই বেল্ট খুলে দিয়ে দিচ্ছে। বেল্ট খুলে মিলের হাতে দিয়েছে। আপনি জানেন না এই বেল্ট ম্যানের নাম মারলে চলে না বলে সব বেল্ট গুলো নিয়ে আমার হাতে দিচ্ছে আবুধাবিতে। বেশ মজা করছিল, খুব নাইস নাইস নাইস। আমারও বেশ মজাই লাগে। মজাই ধারে, রসিকতা ঠান্ডা। কিন্তু বাবা এরকম নয়, বাবা একদম উল্টো প্রকৃতির মানুষ, ভীষণ শান্তিপ্রিয় একটা মানুষ, এবং বাবার সঙ্গে এই লাইন্স গুলো কিরকম একটা মানানসই নয়। তো তাই জন্য আমি ভীষণই মানে ভীষণ সারপ্রাইজ, স্টার্টলড যাই বলবে, কারণ যে এই লাইন্স গুলো এই মানুষটার মুখে এত পপুলার কি করে হতে পারে, সেটা ইম্পসিবল ভাবা। তো তাই জন্যই আরো বেশি বোধহয় মজা পাই, কারণ বাবা তো প্রকৃতি হিসেবে একেবারে উল্টো মানুষ, একটা ভীষণ শান্তিপ্রিয়, ভীষণ একটা চুপচাপ। রাইট, লাস্ট একটা একদম শেষের দিকে এসে গেছি, জানতে চাইবো যে দেবশ্রী রায় রিসেন্টলি একটি সাক্ষাৎকার আমাকে বলেছেন যে এখনকার দিনে কেউ সুপারস্টার মেগাস্টার নেই, যা ছিল আগে। আপনি কি মনে করেন? এখনকার দিনে কেউ সুপারস্টার মেগাস্টার নেই না আমার হয় না। এখনকার দিনে যাদের সুপারস্টার মেগাস্টার বা যাই বলা হয়, এটাতে উনি বিশ্বাস করেন না, আগে ছিল সুপারস্টার। এটা দেখুন এই যে সুপারস্টার মেগাস্টার কথাটা খুব আমার সঙ্গে মানে খুব একটা শুনতে ভালো লাগে না। ছবি ভালো, ছবি মন্দ, ছবি ভালো লেগেছে, ছবির মন্দ লেগেছে, এই ব্যাপারগুলো খুব এনজয় করি। যেরকম ধরুন কোনোদিন উত্তম কুমার সুপারস্টার মেগাস্টার শুনিনি, উত্তম দা কথা বলতে ওর চেয়ে বড় তো আমাদের ভারতবর্ষে কেউ এসছে বলে তো আমার মনে হয় না। কিন্তু উত্তম কুমারকে কখনো সুপারস্টারও শুনতে হয়নি, কখনো মেগাস্টারও শুনতে হয়। তো সুতরাং একটা ভালো যে কোনো অ্যাক্ট্রেস ডেফিনেটলি ভালো হয়। যে স্টার ইমেজ থাকে না কথা বলবো না, অনেক যাতে স্টার ইমেজ মতন থাকে, কিন্তু পারপিচুয়াল স্টার ইমেজ অনেক সময় থাকবে না, কারণ কি এটা ভ্যারি করে। মানে হয় না 100 সেঞ্চুরি করছে, আবার দেখলে জিরোতে আউট হয়ে যায়, আবার সেঞ্চুরি, আবার জিরো। তো যারা অনেক দিন ধরে ঠিক মতো যেতে কাজে তাকে বলা যায়। তবে সুপারস্টার মেগাস্টারটা আমি খুব একটা মানে আমি খুব একটা এই করি না। মানে সুপারস্টার মেগাস্টার না বললে এমনি বড় অ্যাক্টর বলুন না, বড় অ্যাক্টর ছবি প্রচন্ড ভালো, ভীষণ পপুলার অ্যাক্টর, এগুলো সব ঠিক আছে, কারণ ওইটা ঠিক আছে। যেটা উত্তম কুমারকে কেউ কোনোদিন আমরা বললাম না সুপারস্টার মেগাস্টার বলে বলি না, উত্তম দাই যেন এখানে গুরু গুরু, তো সে গুরু রয়ে গেল, তাকে কোনোদিন তাকে সুপারস্টার বা মেগাস্টার বলিনি। আর ওর চেয়ে বড় অত নাম করা, অত ইন্ডিয়াতে কেউ এসছে বলে তো আমার মনে হয় না। মানে ওই জনপ্রিয়তা না, আর ওর ম্যাগনেটিক ব্যাপার ছিল, ম্যাগনেটিক ওই উত্তম কুমার ইজ উত্তম কুমার। রাইট, একদম লাস্ট যেটা জানতে চাইবো যে না করলেই না যে প্রশ্নটা, একেবারে নতুন মানে পরিচালক, মানে ওকে বিভিন্ন জায়গায় আগে আমরাও দেখেছি অন্নপূর্ণাকে, মানে সে ফাইনালি পরিচালকের সিটে, এবং সেটা কতটা ছিল যেমন দুজনই মানে আপনিও এতদিন পর। ও প্রথম কথা নতুন বিউটিফুল ডিরেকশন দিয়েছে,
ওর মধ্যে সাংঘাতিক রকম অনেস্টি আছে, ইন্টিগ্রিটি, মানে একটা ধীর স্থিরভাবে কাজে মন দিয়ে কাজ করার তার যে ব্যাপারটা আছে না, সেটা পুরো তবে। এবং আমার মন বলছে যে প্রথম ছবিতেই ও নাম করে যাবে, প্রথম ছবি। মানে আমরা খুব একটা সেন্সিটিভ ডিরেক্টরকে আমরা পেলাম, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি খুব সেন্সিটিভ একজন ফিল্ম মেকারকে পেলাম, কারণ যে সততা দিয়ে ছবিটা বানানো হয়েছে সেটা সত্যি প্রশংসা করার মতন। এত সুন্দর কাজ করেছে, এতটা সততা দিয়ে কাজ করেছে, সেটা আমার মনে হয় অনেক অনেক মানুষকে মানে মনে স্পর্শ করবে। একদম, অনেক আশা করব মানে আমরা স্বার্থপর আমরা যেন না হই অবশ্যই, কিন্তু ছবি দেখার জন্য একটু স্বার্থপর হওয়া দরকার, এবং নতুন ছবি বাংলা ছবির জন্য একটু স্বার্থপর হন, আপনারা আসুন দেখুন। এবং অবশ্যই বাবা মেয়ের এই জুটি কিন্তু দেখতেই হবে। হ্যাঁ, দেখতেই হবে। 21শে অক্টোবর রিলিজ করছে আমাদের ছবি স্বার্থপর। বাবার সঙ্গে 16 বছর পরে কাজ করার সুযোগ আমি পেয়েছি, আর খুব সুন্দর একটা ছবি। যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের জানাবেন কেমন লাগলো, কারণ এটা আমার ভীষণ ভীষণ প্রিয় একটা ছবি হয়ে থাকবে সব সময়। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ অনেক। থ্যাংক ইউ।